আকাশ সন্ধ্যার হাতে পিঠে ঠোঁট ছুঁয়ে রাখা অবস্থায় সন্ধ্যার চোখে চোখ রেখে বিড়বিড়িয়ে বলে, সন্ধ্যা মারুতির অশ্রু আমার বুক ব্যথার কারণ। সে কি আমার এই ব্যথা করবে না নিবারণ? সন্ধ্যার পুরো শরীরে এক ধরনের শিরশিরানি অনুভূতি হয়। আগের চেয়েও ভীষণ আবেগী হয়ে পড়ে মেয়েটি। বিন্দু বিন্দু অশ্রুকণা জমতে শুরু করে। আকাশ বাঁ হাতে সন্ধ্যার কোমর জড়িয়ে ধরে, ডান হাতে সন্ধ্যার চুল কানের পিঠে গুজে দেয়। এরপর সন্ধ্যার গালে হাত রেখে আবদার করে, একবার হাসো বউ, কতদিন তোমার হাসি দেখি না। সন্ধ্যার মুখখানি মলিন হয়। আকাশ আবারও একই সুরে আবদার করে। বউ হাসো। সন্ধ্যা এবার আকাশের আবদার রাখলো, চোখে পানি নিয়েই ঠোঁট প্রসারিত করে হাসলো। সন্ধ্যার গালে সৃষ্ট টোলের দৃষ্টি আটকায় আকাশের। ডান হাতের বুড়ো আঙুল টোলটির উপর রেখে মৃদুস্বরে বলে, এটা ভীষণ সুন্দর। সন্ধ্যা অবাক হয়। সে বুঝেছে আকাশ তার গালে টোলের কথা বলছে। হঠাৎ আকাশের চোখ থেকে চোখ সরিয়ে নিচের দিকে দৃষ্টি পড়লে আকাশের লাল পাঞ্জাবিতে রক্ত দেখে ভীত হয়। বা হাত বাড়িয়ে আকাশের বুক বরাবর রক্ত ভেজা পাঞ্জাবির উপর হাত দেয় সন্ধ্যা। আকাশের বুঝতে পেরে দ্রুত সন্ধ্যার হাত অনুসরণ করে তার বুকে তাকায়। এরপর সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যার চোখে মুখে ভীতি কাজ করছে। আকাশ সন্ধ্যার দুহাত তার দুহাতের মুঠোয় নিয়ে নেয়। সন্ধ্যার চোখের কোণে নতুন জলকণা আকাশের চোখে পড়ে। কপালে চিন্তার ভাঁজ। সন্ধ্যা তার দৃষ্টি দিয়ে প্রশ্ন ছুড়ে দেয় আকাশের দিকে। উত্তরের আশায় চেয়ে থাকে মেয়েটি। আকাশ নিজের প্রতি সন্ধ্যার চিন্তিত মুখ দেখে একটু হাসল। সন্ধ্যার মনোভাব পড়তে পারলেও সঠিক উত্তর দিল না। তার বউকে আর কাঁদাতে চাইল না। সন্ধ্যার হাত ধরে বাড়ির দিকে যেতে যেতে বলে, এসব কিছু না সন্ধ্যা মালতী। সন্ধ্যা খুব ভালোই বুঝলো আকাশ তার থেকে ব্যাপারটা এড়িয়ে গেল। তার ভীষণ চিন্তা হয়। আকাশ সন্ধ্যার হাত ধরে একেবারে দোতলায় সন্ধ্যার ঘরের সামনে এসে দাঁড়ায়। সন্ধ্যা ইশারায় বোঝায়, আপনার কি হয়েছে বলুন। আকাশ মৃদু হাসল। তার শরীরের অবস্থা খুব একটা ভালো না। বুক, হাত পা সব জায়গায় ব্যথার সাথে ভীষণ জ্বলুনি। শরীরের যে কি একটা অবস্থা আল্লাহ জানে। সন্ধ্যাকে এসব দেখাতে চাইল না। সে একটুখানি সুস্থ থাকলে কায়দা করে তার বউকে ঠিক নিজের কাছে রাখত। সেদিন ছাদে বসার মতো করে হলেও আকাশ ভাবনা রেখে সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কথাটা বলে আকাশ দ্রুত পায়ে তার ঘরের দিকে যায়। স্বাভাবিকভাবে হাঁটছে, যার ফলে সন্ধ্যা বুঝল না। কিন্তু আকাশের পাঞ্জাবিতে রক্ত দেখে তার মন উতলা হয়। সে শব্দবিহীন ছোট ছোট পায়ে আকাশের পিছু পিছু যায়। আকাশ তার ঘরে গিয়ে দরজা আটকাতে নিলে সামনে তাকিয়ে থেমে যায়। সন্ধ্যা দরজার সামনে দাঁড়িয়ে মলিন মুখে তার দিকে চেয়ে আছে। আকাশের চোখে মুখে বিস্ময়। কি মায়াবী চাহনি তার সন্ধ্যা মালতীর। আকাশের বুক ধুকপুক করে। সন্ধ্যা যেন কত মায়া কত আকুতি নিয়ে তার দিকে চেয়ে আছে। আকাশ দ্রুত দুপায়ে গিয়ে এসে ডান হাতে সন্ধ্যাকে টেনে বুকে জড়িয়ে নেয়। সন্ধ্যা আকাশকে জড়িয়ে ধরে আবারও ঝরঝর করে কেঁদে ফেলে। মেয়েটি বোধহয় আকাশকে জড়িয়ে ধরার অপেক্ষায় ছিল। আকাশ বুঝল সন্ধ্যার চোখের পানিতে তার পাঞ্জাবি নতুন করে ভিজতে আরম্ভ করেছে। বুকে ব্যথা পেলেও হাতের বাঁধন শক্ত করলো। কি হয়েছে তার বউটার আজ? শুধু কাঁদছে কেন? সন্ধ্যার কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে। তোমার কি হয়েছে সন্ধ্যা মালতী? সন্ধ্যা ফোঁপায় আকাশকে শক্ত করে ধরে। আকাশ বুঝলো সন্ধ্যার কাণ্ড। মৃদুস্বরে বলে, কোথাও যাচ্ছি না আমি। এরপর সন্ধ্যাকে ছেড়ে সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে বলে, হুস, আর কাঁদে না বউ। সন্ধ্যা নাক টানলো। এরপর তার দুহাতে আকাশের পাঞ্জাবির বোতামগুলো খুলতে শুরু করে। আকাশ অবাক হয় সন্ধ্যার কাণ্ডে। সন্ধ্যা আকাশের পাঞ্জাবির সবগুলো বোতাম খুলে ডান দিকে পাঞ্জাবি সরিয়ে দেখলো আকাশের বুকে ব্যান্ডেজ। আর পুরো ব্যান্ডেজ ভিজে রক্তে মাখামাখি হয়ে গিয়েছে। সন্ধ্যা তার কাপা হাত আকাশের বুকে রেখে ফুপিয়ে ওঠে। এত রক্ত কেন তার আকাশের বুকে? মেয়েটার যে কষ্ট হয়। আকাশ বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে সন্ধ্যার দিকে। তার জন্য সন্ধ্যামালতী এভাবে কাঁদছে। সন্ধ্যামালতীর চোখে জল তাকে কষ্ট দেয়। কিন্তু এবেলায় আকাশ স্থির চোখে সন্ধ্যার দিকে চেয়ে রইল। কোথাও একটা পরম শান্তি মিলেছে। আকাশ সন্ধ্যাকে টেনে বেডের উপর বসায়। এরপর সন্ধ্যার সামনে দাঁড়িয়ে দুহাতে সন্ধ্যার চোখ মুখ মুছে দিয়ে মৃদু হেসে বলে, আমার কিচ্ছু হয়নি সন্ধ্যা মালতী। কিছু হলে কি আমি এভাবে হাঁটতে পারতাম বলো? তুমি বসো, আমি 5 মিনিটে শাওয়ার নিয়ে আসছি। কথাটা বলে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে ফোন রাখতে গিয়েও মায়ের নাম্বার থেকে একটি মেসেজ এসেছে দেখে থামলো। নোটিফিকেশনে ক্লিক করে মেসেজটি পড়ে। জান্নাত কিন্তু খায় নাই আব্বা, আমি ঘুমাইতাছি।
মেসেজটি এসেছে প্রায় 40 মিনিট আগে। আকাশ আর চোখে সন্ধ্যার দিকে তাকালো। এগিয়ে গিয়ে ফোন বাড়িয়ে দিলে সন্ধ্যার সাথে সাথে আকাশের ফোন নিয়ে কিছু টাইপ করে। আকাশ পড়ল। আপনার কি হয়েছে প্লিজ বলুন, আর আপনি এক্ষুনি হসপিটালে যান। আকাশ মেসেজটি পড়ে হাসলো, মৃদুস্বরে বলে, মাত্র বলেছি কিছু হয়নি আমার। আমি সব ব্যান্ডেজ খুলে আবারও করবো সন্ধ্যা মারুতি। তুমি 2 মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা আটকেছে। দ্রুত পায়ে নিচে নেমে ফ্রিজ খুলে সব খাবার বের করলো। গরুর মাংস রান্না করেছে আকাশ, ভাত মাংস দুটোই বাটি ওভেনে দিয়ে গরম করলো। এরপর দুটো প্লেটে ভাত মাংস বেড়ে তার ঘরের দিকে এগিয়ে আসে। আকাশ ঘরে দরজা খুলে দেখলো সন্ধ্যা দাঁড়িয়ে আছে। আকাশ ডান হাতে ঢাকা প্লেট টেবিলের উপর রাখলো। আরেকটি প্লেট নিয়ে সন্ধ্যার সামনে এসে বলে, দ্রুত খাবে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সে খায়নি, আকাশ জানলো কিভাবে? আর তরকারি গরম দেখে আর অবাক হয়। আকাশ এসব গরম করে আনলো, সে নিজেই করে নিত। আকাশ সন্ধ্যার বিস্ময় দৃষ্টির উত্তর মৃদুস্বরে করে, মা বলেছে তুমি খাওনি। আর আমি শুধু খাবার গরম নয়, তোমাকে রেঁধে খাওয়ানোর মতো প্রায় অনেক রান্না পারি। তাই অবাক না হয়ে দ্রুত খাও। কথাটা বলে সন্ধ্যার হাতে প্লেট ধরিয়ে দিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে, আমার হাত পাও কেটেছে সন্ধ্যা মারুতি, কিন্তু তুমি যদি এক্ষুনি না খাও তাহলে আমার আর ব্যান্ডেজ করা হবে না। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রইল। সে দেখেছে আকাশের অপর হাতের প্লেটটি। আকাশ হয়তো নিজের জন্য খাবার এনেছে ওটাতে। সন্ধ্যার ইচ্ছে করলো আকাশের সাথে খেতে, কিন্তু সে না খেলে আকাশ যদি ব্যান্ডেজ না করে। এতক্ষণে এটুকু বুঝেছে আকাশ কাটা ফাটাকে পাত্তা দেয় না, কিন্তু তার তো ভীষণ খারাপ লাগে। এটুকু ভাবতে গিয়েই চোখের কোণে পানি জমল। সন্ধ্যা ডান হাতে চোখ মুছে নেয়। এরপর পানির বোতল নিয়ে বেলকনিতে গিয়ে হাত ধুয়ে এসে ভাত মাখায়। আকাশ মানুষটাকে সে এখনো পুরোপুরি চেনে না। হঠাৎ পাগলামি দেখে সবচেয়ে বেশি সে আকাশের রাগে দেখেছে। তাকে খেতে না দেখে রেগে যদি সত্যি আর নিজের যত্ন না নেয়। এজন্যই সন্ধ্যা আকাশের কথার অবাধ্য হলো না। আকাশ শাওয়ার নিয়ে বেরিয়েছে। ভেতর থেকে শার্ট প্যান্ট পরে বেরিয়েছে। যদিও শাওয়ার নেওয়ার ফলে সব রক্ত ধুয়ে মুছে গিয়েছে, আর বোঝা যাচ্ছে না দাগগুলো তেমন। তবে শরীর জ্বলছে। কিন্তু মজার ব্যাপার হলো সেসব আকাশের গায়ে লাগছে না। তার সন্ধ্যামালতীর তার জন্য এটুকু চিন্তা, একটুখানি যত্ন করার চেষ্টা, এসব তার মনে ভীষণ রকম শান্তি দিচ্ছে, যে শান্তি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। আকাশ টেবিলের উপর থেকে তার খাবারের প্লেট এনে সন্ধ্যার পাশে বসে। সন্ধ্যার খাওয়া শেষ। শেষবারের লোকমা মুখে নিয়ে চেবোচ্ছে। আকাশকে তার পাশে বসতে দেখে আকাশের দিকে তাকালো। আকাশের পরনে সাদা শার্ট, সাদা প্যান্ট। শার্টের হাতা ছেড়ে দেয়া তাড়াহুড়োর ফল এটা। সন্ধ্যা মালতীকে বসিয়ে রেখে ওয়াশরুমে সময় ব্যয় করার ধৈর্য তার নেই। আকাশ সন্ধ্যার দিকে যেয়ে বলে, ছোটবেলায় খেলতে গিয়ে মানুষ পড়ে গেলে কি কেউ ব্যান্ডেজ করে? আমার কেসটা সেই রকমই। এই জন্য ব্যান্ডেজ করার প্রয়োজন নেই, আমি একদম সুস্থ মানুষ। এটুকু বলে থামে আকাশ। এরপর কণ্ঠে আবেগ ঢেলে বলে, আজ আমাকে খাইয়ে দিবে সন্ধ্যা মারুতি? মায়া মায়া চোখে আকাশের দিকে চেয়ে রইল। আকাশ সন্ধ্যার উত্তরের অপেক্ষা করে, হাতে ভাতের প্লেট। সন্ধ্যার নীরবতায় আকাশের মন ছোট হয়। সন্ধ্যাকে জোর করলো না। এমনিতেই তার সন্ধ্যামালতী আজ অনেক কেঁদেছে। মৃদুস্বরে বলে, তুমি পানি খেয়ে ঘুমিয়ে পড়ো সন্ধ্যা মারুতি। কথাটা বলে ভাত মাখানোর জন্য ডান হাত প্লেটের উপর রাখতে নেয়। সন্ধ্যা তার আগেই আকাশের হাত থেকে ভাতের প্লেট টেনে নেয়। আকাশ কিছু বলল না, সন্ধ্যার কাণ্ড দেখলো। সন্ধ্যা তার এটো প্লেট পাশে রেখে দিয়ে আকাশের প্লেটের ভাত মাখায়। এরপর ছোট হাতে এক লোকমা ভাত আকাশের মুখের সামনে ধরে। আকাশ অবাক হয়ে সন্ধ্যার দিকে চেয়ে আছে। আকাশের দৃষ্টি সন্ধ্যাকে অস্বস্তি ঘিরে ধরে। তার দৃষ্টি এলোমেলো হয়, হাতটাও কেমন কাঁপছে। সে ঠিক থাকতে চাইছে কিন্তু পারছে না। জীবনের প্রথম তার ভাইয়া ছাড়া অন্য একজনকে খাওয়াতে গিয়ে বেচারির এই অবস্থা। আকাশ সন্ধ্যার হাতের দিকে তাকালো, মুখে হাত দিয়ে লুকিয়ে খুব সামান্য হাসলো। সন্ধ্যার কাপা হাত তার কাছে ইন্টারেস্টিং লেগেছে, কিন্তু তার সন্ধ্যামালতী তাকে খাইয়ে দিচ্ছে এটা ভেবে তো তার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। কিন্তু তার তো লুঙ্গি নেই। থাকলে আজ সত্যি লুঙ্গি পরে নাচতো বোধহয়। সন্ধ্যা চোখ নামিয়ে রেখেছে। তার কেন যেন ভীষণ লজ্জা লাগছে। আকাশ লজ্জানত সন্ধ্যাকে দেখলো মন দিয়ে। সময় নষ্ট না করে মুখ এগিয়ে নিয়ে সন্ধ্যার হাত থেকে খাবারটুকু নিজের মুখে নিয়ে নেয়। আকাশের ঠোঁটের স্পর্শ তার আঙুলে ঠেকলে সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ বুঝতে পারলো সন্ধ্যার অবস্থা। মৃদু হাসলো সে। হঠাৎ আকাশ বিছানা থেকে উঠে দাঁড়ায়। আকাশের মুখে ভাত ভর্তি। সন্ধ্যা কিছু বোঝার আগেই আকাশ সামান্য ঝুঁকে সন্ধ্যার ঠোঁট জোড়া একটা শুকনো চুমো খায়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়।
আকাশ আর এক মুহূর্তও এখানে দাঁড়ালো না, বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে হঠাৎই দৌড় দেয়, মুখে ভাত না চিবিয়ে গিলে ফেলে, মুখে হাসি লেপটে। উদ্দেশ্য মায়ের ঘর, তার মাকে গিয়ে আগে 4টে চুমু খাবে। তার সন্ধ্যামালতী তাকে খাইয়ে দিয়েছে, এটা তো তার বিশ্বাসই হয় না। আকাশ দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। আসমানি নওয়াজ ডাইনিং রুমে পানি খেতে এসেছিল। আকাশকে এভাবে দেখে ভদ্রমহিলা ভীষণ ভয় পেয়ে যায়। কি হলো তার ছেলেটার? ভাবনার মাঝে আকাশ দৌড়ে এসে মাকে জাপটে ধরে। আসমানি নন ভীত কণ্ঠে বলে, কি হয়েছে আব্বা? আকাশ তার মাকে জড়িয়ে ধরেই ঘুরতে থাকে। আসমানি নয়নের মাথা ঘুরছে, তার ছেলেকে কোন ভূতে ধরলো? আসমানি নয়ন আকাশকে থামানোর চেষ্টা করে আর বলে, আকাশ থামো, আমার মাথা ঘুরতাছে। আকাশ তার মাকে ছেড়ে দেয়। এরপর বেসিনের সামনে গিয়ে মাউথওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিয়ে দ্রুত তার মায়ের সামনে এসে দাঁড়ায়। আসমানি নয়ন কিছু বলার আগে আকাশ তার মায়ের কপালে 2টো চুমু খায়, এরপর দুগালে 2টো চুমু খায়। গুনে গুনে মোট 4টে চুমু খেয়ে হেসে বলে, মা জানো, সন্ধ্যামালতী আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে। আসমানি নওয়ান হতভম্ব চোখে আকাশের দিকে তাকায়। কি বলবেন বুঝতে পারছেন না, এজন্য কেউ এমন রিয়েকশন দেয়। আকাশের বাহুতে একটা থাপ্পড় মেরে বলে, বেয়াদব ছেলে, আমি ভয় পাইছি। আকাশ অসহায় কণ্ঠে বলে, তুমি অবাক হচ্ছ না কেন মা? সন্ধ্যামালতী নিজ থেকে আমার পাশে বসবে, এটাই আমার জন্য দুঃস্বপ্ন ছিল। সেখানেও নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে, একবার ভাবো। আসমানি নন ছেলের পানে তাকালেন। সময় কত কিছু বদলে দেয়, তাই না? সন্ধ্যাকে জোর করে বিয়ে দেওয়ার কারণে তার ছেলে কত কথা শোনাতো তাকে, সন্ধ্যাকেও কত কটু কথা শুনিয়েছে, কতবার ডিভোর্স দিতে চেয়েছে, ডিভোর্স পেপারে সাইন পর্যন্ত করেছে। অথচ আজ সেই ছেলে সন্ধ্যার ভালোবাসার কাঙাল। সন্ধ্যার হাতে একটুখানি ভাত খেতে পেয়ে খুশিতে কেমন পাগলের মতো ছুটেছে। কথাগুলো ভেবে আসমানি নন মৃদু হাসলেন। তিনি চেয়েছিলেন আকাশ তার জান্নাতকে মেনে নিক। তিনি কখনো কল্পনা করেনি আকাশ তার জান্নাতকে এভাবে ভালোবাসবে। আসমানি নন আকাশের দিকে চেয়ে বলে, জান্নাত তোমার বউ, খাওয়াইবো, তাই বইলা এভাবে বাচ্চাদের মতো দৌড়াইবা? তুমি তো রীতিমতো নাচানাচি শুরু কইরা দিছো। আকাশ মৃদু হেসে বলে, মহা খুশিতে মানুষ মহা কাজ করে, বুঝলে মা? হয় পাগল, নয় হয়তো নাচে, নয়তো গান গায়। আমি তো কোনোটাই ঠিকঠাক পারছি না। আমার কোনো প্রতিভাই নেই। সন্ধ্যামালতী অনেক সুন্দর নাচতে পারে। আকাশের শেষ কথায় তীব্র আফসোস ঝরে পড়ে। আসমানি নয়ন মৃদু হেসে বলে, প্রতিভা দিয়া কি করবা আব্বা? দিন শেষে ভালোবাসাই সব। হাজারটা প্রতিভাবান মানুষ দেখবা, তোমার মতো কইরা এত নিখুঁতভাবে ভালোবাসতে জানে না, তারা ব্যর্থ, তুমি সার্থক। আকাশ তার মায়ের দুহাত তার দুহাতে ধরে বলে, হেসে বলে, তোমার কথা শুনে সন্ধ্যামালতীকে ডেডিকেট করে একটা গান গাইতে ইচ্ছে করছে। ভাঙা গলায় শোনো তবে। এরপর আকাশ তার মাকে নিয়ে নাচের ভঙ্গিমা করে মৃদু হেসে গাইতে থাকে। আকাশ থেমে যায়। দোতলায় সন্ধ্যার বিস্ময় মুখ দেখে আকাশ দ্রুত তার মাকে ছেড়ে দাঁড়ায়, একদম স্ট্যাচু হয়ে দাঁড়ায়। মুখের হাসি ছিটে ফোটা নেই, যেন আকাশ হাসতেই জানে না। অসহায় কণ্ঠে বিড়বিড় করে, হিয়া আল্লাহ, সব মান সম্মান শেষ। সন্ধ্যা আকাশের পিছু পিছু বেরিয়ে এসেছিল। আকাশকে ওভাবে দৌড়াতে দেখে যতটা না অবাক হয়েছিল, তার চেয়েও বেশি অবাক হয় এতক্ষণের আকাশের বলা কথা সাথে কাজে। আসমানি নর মৃদু হেসে বলেন, তোমার গলা ভাঙা নয়, আমার ছেলেরে ছোট করবা না। আমার ছেলের গুণের শেষ নাই। ওই আমারে কত রান্না করে খাওয়াইছে, এইটা অনেক বড় গুণ, বুঝছো? এখন ঘুমাইতে যাও আব্বা। কথাটা বলে ঘরে যেতে নিলে দোতলায় সন্ধ্যাকে দেখে ভদ্রমহিলা অবাক হয়। আকাশের দৃষ্টি সন্ধ্যার দিকে। আসমানি নন একটা প্রশান্তির শ্বাস ফেলে তার ঘরে চলে যায়। ঢোক গিলছে বারবার, ভীষণ বিব্রত বোধ করছে সে নিজেকে সন্ধ্যার সামনে প্রকাশ করে ঠিক আছে, কিন্তু এভাবে না। বেশ অনেকক্ষণ চুপ থেকে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। সন্ধ্যার সামনে এসে দাঁড়ায়, তাদের মাঝে দূরত্ব 2 হাত। সন্ধ্যার দৃষ্টিতে এখনো বিস্ময়। আকাশ কিছু বলতে চাইছে, কিন্তু কি বলবে কথা খুঁজে পাচ্ছে না। চোখ বুজে ডান হাতের দোয়াঙ্গেলের সাহায্যে কপাল ঘষে, এরপর আবারও চোখ মেলে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা এখনো একইভাবে তাকিয়ে আছে। হঠাৎ আকাশ তাদের মাঝের 2 হাত দূরত্ব ঘুচিয়ে সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। সন্ধ্যা ব্যথা পেলেও একদম শান্ত থাকলো। আকাশের চোখ বন্ধ, ফিসফিসিয়ে বলে, আজ তো কলিজা তুমি আমার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে সন্ধ্যা। ঘর থেকে বেরিয়ে নিচে যাওয়ার জন্য কয়েক পায়ে গিয়ে আবারও উল্টো দিকে আসে আকাশকে দেখার জন্য। গতকাল আকাশ তাকে জড়িয়ে ধরার একটু পর ছেড়ে দেয়।
এরপর তাকে শিমুর ঘরে পাঠিয়ে দেয় ঘুমানোর জন্য। সন্ধ্যা আকাশের কথা মেনে ঘুমোতে গিয়েছিল, কিন্তু বেচারি গতকাল রাতের কাহিনী মাথা থেকে বের করতে পারছে না। আকাশের প্রতিটি কাজ তার মাথায় ঘুরপাক খাচ্ছে। আকাশের বলা আস্ত কলিজা কথা মনে পড়তেই শিউরে উঠল। ধীরে ধীরে পায়ের গতি কমে এসেছে, মাথা নিচু করে হাঁটছে। আকাশের ঘরের সামনে দাঁড়াতেই শক্তপোক্ত বুকে কপাল ধাক্কা খেয়ে পিছন থেকে পড়ে যেতে নিলে আকাশ সন্ধ্যার হাত টেনে দাঁড় করায়। সন্ধ্যা মাথা উঁচু করে তাকায়। আকাশ মৃদু হেসে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা দৃষ্টি নিচু করলে আকাশের ফর্সা মূল লোমহীন উদাম শরীর চোখে পড়ে। সন্ধ্যা ঢোক গেল। আকাশ বাহাতে সন্ধ্যার হাত ধরে রেখে ডান হাত সন্ধ্যার গালে রেখে মৃদু স্বরে বলে, আমাকে দেখতে এসেছিলে বউ? সন্ধ্যা মাথা নিচু করে রইল। আকাশ অসহায় কণ্ঠে বলে, আমি তো অসুস্থ হয়ে গিয়েছি বউ, পুরো শরীর ভীষণ ব্যথা করছে। কথাটা শুনতেই সন্ধ্যা আকাশের দিকে তাকায়। আকাশের মুখে অসহায়ত্বের ছাপ। সন্ধ্যার খারাপ লাগলো। আকাশে গতকাল বলল তার তেমন লাগেনি। সন্ধ্যার মুখে চিন্তার ছাপ দেখে আকাশ মনে মনে হাসল। আসমানি নয়নকে এদিকে আসতে দেখে সন্ধ্যা ভাবল আকাশের মাকে বলবে আকাশ হসপিটাল যাবে। সে বললে তো যায় না, এজন্য সেদিকে পা বাড়াতে নিলে আকাশ সন্ধ্যার হাত টেনে ধরে তার মায়ের দিকে চেয়ে বলে, মা, আমি উঠেছি। আসমানি নয়ন আকাশ আর সন্ধ্যাকে একসাথে দেখে থেমে গেলেন। তিনি দেখতে এসেছিলেন আকাশ উঠেছে কিনা। ছেলে মেয়ে দুটোকে একসাথে দেখে মৃদু হাসলেন। এরপর শিমুর ঘরে যায়। সন্ধ্যা আকাশের হাত থেকে নিজের হাত ছাড়াতে চাইছে। আকাশ সন্ধ্যাকে টেনে তার ঘরের ভেতর নিয়ে যায়। সন্ধ্যা নিজের হাত ছাড়িয়ে নিতে চাইছে। আকাশ সন্ধ্যার হাত ছেড়ে ডান হাতে সন্ধ্যার কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে। উল্টো ঘুরে বাহাতে দরজা ঠেলে দেয়। দৃষ্টি সন্ধ্যার দিকে। খুব ভালোই বুঝেছে সন্ধ্যা তার মাকে বিচার দিতে যাচ্ছিল। সে তো বউয়ের সেবা পাওয়ার জন্য মিথ্যা বলল, অথচ তার বোকা বউ উল্টো বুঝে বসে আছে। আকাশ বাহাতের দু আঙুলের সাহায্যে সন্ধ্যার কপালে একটা টোকা দেয়। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ মৃদু হেসে বলে, স্বামী অসুস্থ হলে বউদের সেবা করতে হয়, জানো না? সন্ধ্যা আকাশের দিকে তাকিয়েছিল। আকাশের কথায় মেয়েটি সাথে সাথে চোখ নামিয়ে নেয়। আকাশ আবারও বলে, আজ কলেজ যাবে না? সন্ধ্যা উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি দেয়, কিন্তু আকাশ অসুস্থ কথাটা মনে পড়তেই আবারও দুদিকে মাথা নাড়িয়ে বোঝায় সে যাবে না। আকাশ সন্ধ্যার মনোভাব বুঝতে পেরে শব্দহীন হাসে। সন্ধ্যার মাথা নিচু। আকাশ বাহাত সন্ধ্যার থুতনির নিচে রেখে সন্ধ্যার মুখ সামান্য উঁচু করে মৃদু স্বরে বলে, যেতে হবে না। তুমি সকাল সকাল খালি হাতে আমাকে দেখতে এসেছো কেন? অসুস্থ মানুষকে দেখতে আসলে হাতে করে ফলমূল আনতে হয়, জানো না? সন্ধ্যা বোকা চোখে তাকায়। ভাবে সে আকাশকে দেখতে আসলে তাকে ফলমূল আনতে হবে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায় সন্ধ্যার দিকে, মুখাবব গম্ভীর, তবে মনে মনে হাসছে। সন্ধ্যা চোখ নামিয়ে নেয়। আকাশের প্যান্টের পকেটে ফোন বুঝতে পেরে সন্ধ্যা আকাশের পকেট থেকে ফোন বের করে। আকাশ দেখলো, কিছু বলল না। তার ফোনে লক নেই, এজন্য সন্ধ্যা নিজেই ফোন খুলে কিছু টাইপ করলো। এরপর আকাশের দিকে ফোন ধরলে আকাশ তাকায় ফোনের দিকে। আমার কাছে টাকা নেই, আমাকে টাকা দিন, আমি ফল কিনে আনছি। আপনি টাকা দিবেন বলে ভাববেন না ওগুলো আপনার, কারণ টাকায় কারো নাম লেখা থাকে না। থাক। লেখাটি পড়ে আকাশ ঘাড় বাঁকিয়ে একটু কেসে ওঠে। অতঃপর সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, ফলেও তো কারো নাম লেখা থাকে না। সন্ধ্যা আবারও টাইপ করে। আকাশ বলে, তুমি কি ফলের উপর তোমার নাম লিখে দেবে? সন্ধ্যা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আকাশ চোখ ছোট ছোট করে বলে, তাহলে আমিও আমার টাকার উপর নাম লিখে দেব। সন্ধ্যা টাইপ করে। টাকা তো দোকানওয়ালা নিয়ে নেবে, আর আপনি ফল খাওয়ার পরও খোসা আমার কাছে রয়ে যাবে, যার ওপর স্পষ্ট আমার নাম লেখা থাকবে। আকাশ হতবাক হয়ে যায়। তার শান্তশিষ্ট ভদ্র ভয়ের মাথায় এত প্যাচ। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে মিটিমিটি করে হাসে। সন্ধ্যার হাসি আকাশের চোখে পড়ে। আকাশ দ্রুত নিজেকে সামলে বাহাতে সন্ধ্যার মাথা থেকে ওড়না ফেলে দেয়। এরপর সন্ধ্যার শক্ত খোপা খুলে দেয়। সন্ধ্যা অবাক হয় আকাশের কাণ্ডে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে তার বাহাত সন্ধ্যার ঘাড়ের পিছন দিয়ে চুলের ভাঁজে রাখে। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ সূক্ষ্ম হাসল। বাহাতের বুড়ো আঙুল সন্ধ্যার কানের এপাশে এনে আলতো করে চলায়। মুখ এগিয়ে নিয়ে মৃদুস্বরে বলে, ফল খাবো না, মিষ্টি খাবো বউ। সন্ধ্যার শরীর শিরশির করছে। আকাশের কথা শুনে প্রশ্নাত্মক চোখে তাকায়। আকাশ সন্ধ্যার চোখে চোখ রেখে বলে, চিন্তা নেই, এই মিষ্টি খেতে টাকা লাগে না। আকাশের কথার মর্মার্থ বুঝতে পেরে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ মিটিমিটি হেসে বলে,
অসুস্থ মানুষকে খাইয়ে দিতে হয়, তুমি খাইয়ে দেবে না? সন্ধ্যা ঢোক গেল। আকাশ তার মুখ আরেকটু এগিয়ে আনলে সন্ধ্যা দ্রুত বাম দিকে মুখ ফিরিয়ে চোখ বুজে নেয়। আকাশ বিরক্ত হলো, তবে সন্ধ্যা লজ্জা বুঝতে পেরে হাসলো। সন্ধ্যা দুহাতে আকাশকে ঠেলে সরাতে চাইল। আকাশ ছাড়ল না, ডান হাতে সন্ধ্যার কোমর আরেকটু শক্ত করে ধরল। চুলের ভাঁজে রাখা বা হাত ঘাড়ের পিছন দিয়ে নিয়ে সন্ধ্যার বাম গালে রেখে সন্ধ্যার মুখ নিজের দিকে ফেরায়। সন্ধ্যা দ্রুত চোখ মেলে তাকায়। আকাশের দৃষ্টি তার ঠোঁটে বুঝতে পেরে ঢোক গেল। দৃষ্টি এলোমেলো হয়। আকাশ গলা নামিয়ে বলে, বুঝেছি, বউ আমার কিপ্টে, নিজে থেকে খাওয়াবে না, আমাকেই খেতে হবে। কথাটা বলে সাথে সাথে নিজের বাসনা পূরণ করতে সন্ধ্যার ঠোঁট জোড়ায় নিজের রাজত্ব চালায়। বা হাত সন্ধ্যার গাল থেকে নামিয়ে গলায় আনে, বাম কাঁধে পড়ে থাকা ওড়না ফেলে দেয়। সন্ধ্যার বা হাতে আকাশের ফোন শক্ত করে ধরে। অসহ্য অনুভূতিতে নেতিয়ে পড়ে মেয়েটা। ডান হাত আকাশের বুকে রেখে দুর্বল হাতে আকাশকে ঠেলে সরিয়ে দিতে চাইল। আকাশ গায়ে মাখল না। মিনিটের মাথায় সন্ধ্যার হাতে আকাশের ফোন কর্কশ কণ্ঠে বেজে ওঠে। বিরক্তিতে আকাশের কপালে ভাঁজ পড়ে। সন্ধ্যা ছটফট করলে আকাশ আরও বিরক্ত হয়। ফোন বাজতে বাজতে কেটে গিয়ে আবারও নতুন করে রিং হয়। আকাশ চরম বিরক্ত হয়। তার জীবনে শান্তি নেই, বউকে কাছেই পায় না। যা একটু পায় আকাশ আশেপাশের যত বেয়াদব আছে সবগুলো তার কাছে মরতে আসে। মানে কলের শব্দে আকাশ সন্ধ্যাকে ছেড়ে দেয়। চোখে মুখে বিরক্তি ছাড়া পেয়ে সন্ধ্যার দ্রুত দুপা পিছিয়ে যায়। বাম কাঁধে ফেলে দেওয়া ওড়না টেনে কাঁধে তুলে নেয়। মাথা নিচু, তার একটু আধটু কাঁপছে শরীর। আকাশ সন্ধ্যার হাবভাব দেখছে, মুখে হাসি নেই, বিরক্ত সে। সন্ধ্যার উপর না, যে ফোন করেছে তার উপর। ফোনের ওপাশে যে আছে তাকে পেলে আজ উল্টো করে ঝুলিয়ে রাখবে। আকাশের ফোন আবারও বেজে উঠলে সন্ধ্যা মাথা নিচু রেখেই আকাশের ফোন বাড়িয়ে দেয়। হাত মৃদু কাঁপছে, আকাশ বুঝতে পারল। সন্ধ্যার হাত থেকে ফোন নিয়ে দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। আকাশকে সরে যেতে দেখে সন্ধ্যা স্বস্তি পায়। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজায় দাঁড়ায়। আকাশ বায়ানের কল রিসিভ করে ধমকে বলে, কি প্রবলেম তোমার? মরবা ভালো কথা, আমি কি বলেছি মরার আগে আমাকে জানিয়ে মরতে? বায়ান অবুঝ গলায় বলে, স্যার আমি তো নিজেই জানি না আমি মরবো। আকাশ একই সুরে বলে। জানো না কেন? বায়ান মাথা চুলকে বলে। সেটাও তো জানি না স্যার। রেগে বলে, আমার প্রাইভেট টাইমে কল করে তুমি আমায় চরম বিরক্ত করেছো, তোমার জন্য মারাত্মক শাস্তি রেডি করছি, দাঁড়াও। বায়ান ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, সরি স্যার, আর হবে না। আপনি বাথরুম পুরোপুরি সেরে নিন, আমি আবার পরে কল করব। আকাশ হতবাক হয়ে দাঁত কিরমির করে বলে। কি বললে? বায়ান উত্তর করে, আপনিই তো বললেন প্রাইভেট। আকাশ রাগে ফুসফুস করতে করতে কড়া ধমক দেয়। শারাপ, আর একটা বাজে কথা বললে তোমার পাছার ছাল তুলে ফেলবো। বায়ানের হাত থেকে ফোন পড়তে পড়তে বেঁচে যায়। দরজায় সন্ধ্যা এখনো দাঁড়ানো। আকাশকে এভাবে রেগে রেগে কথা বলতে দেখে মেয়েটা অবাক হয়। লাস্টে এসে এত জোরে ধমক শুনে বায়ানের সাথে সাথে সন্ধ্যা নিজেও ঝাঁকি দিয়ে ওঠে। সাথে আকাশে লাস্ট কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। দরজায় সন্ধ্যাকে দেখে আকাশ নিজেকে সামলে নেয়। এই বউটা তার আড়াল থেকে সব শুনে নেয় কেন? সে কি সব বলে ফেলে আর তার সন্ধ্যা মালতী সব শুনে নেয়, দেখে নেয়। কি জ্বালা! আকাশ কল হোল্ড করে। সন্ধ্যার দিকে চেয়ে দুষ্টু হেসে বলে, রিভিউ এর জন্য দাঁড়িয়ে আছো সন্ধ্যা মালতী? সন্ধ্যা বিস্ময় চোখে তাকায়। আকাশ মিটি মিটি হেসে বলে, মিষ্টিটা অনেকই আমি ছিল বউ। লজ্জায় সন্ধ্যার কান গরম হয়ে উঠল। আর এক সেকেন্ডও এখানে দাঁড়ায় না, এক দৌড় দেয়। সন্ধ্যাকে এভাবে দৌড় দিতে দেখে আকাশ শব্দ করে হেসে ফেলে। একটু পর নিজেকে সামলে ফোন কানে রেখে গম্ভীর গলায় বলে, বায়ান, তোমার গার্লফ্রেন্ড কবে ফিরবে গ্রাম থেকে? বায়ান অবাক হয়, তার স্যার সকালের এত খোঁজ নিচ্ছে কেন হঠাৎ? উত্তর দেয়, স্যার 2 দিন পর আসবে হয়তো। আকাশ বলে, আচ্ছা, বগুড়া যাওয়ার প্ল্যান আপাতত ক্যান্সেল। বায়ান আমতামতা করে বলে, স্যার সকাল কিছু করেছে? কিছু করলে ওর হয়ে আমি সরি স্যার, ও খুব ভালো। আকাশ রেগে বলে। আর আমার কাছে কাঁদো। বায়ান সাথে সাথে বলে, না স্যার, ও তো ফর্সা। আকাশ বিরক্ত হয়ে বলে, গাধা, কাজ করো। বলেই কল কেটে দেয়। রুমের এপাশ ওপাশ পায়চারি করতে শুরু করেছে আকাশ। সকাল আর তার মায়ের কথা ভাবতেই রাগে জ্বর শক্ত হয়ে যায়। ডান হাতে ফোন শক্ত করে ধরে, বা হাত মুঠো করে। শাস্তি কাকে বলে? সন্ধ্যার সৎ মা আর বোনকে বোঝাবে সে, তার বাবাকেও। এগুলোর সাথে যে যে কানেক্ট আছে সবগুলোর কারগড়ায়
সবগুলোর কড়াই গন্ডায় হিসাব নিবে সে। আকাশ সারাদিন বাড়িতেই ছিল, সন্ধ্যার পর পর কিছু কাজে বাহিরে বেরিয়েছিল। ঘন্টা 2 পর বাড়ি ফেরে। গাড়ি গ্যারেজে রেখে গাড়ি থেকে নামলে আনিকাকে বাড়ির দিকে যেতে দেখে আকাশ আনিকা পাশে এসে দাঁড়ায়। হাঁটতে হাঁটতে বলে, রাব্বি কোথায়? একা এসেছিস নাকি? আনিকা উত্তর করে, হ্যাঁ, গত 2 দিন কোথায় হাওয়া হয়েছিলি? হওয়ার হবে, বাসায় ছিলাম, আসতে পারিনি এই কারণে। আকাশ ভ্রুকুচকে বলে, কি এমন কারণ? বললাম ইরা সৌম্যের বিয়ে। আনিকা মৃদুস্বরে বলে। অনামিকারও বিয়ে ছিল। কথাটা শুনে আকাশের পা থেমে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় আনিকার দিকে। আকাশকে থেমে যেতে দেখে আনিকা আকাশের দিকে তাকায়। আকাশ অবাক হয়ে বলে, কি বললি? কাউকে বলিনি, শুধু ছেলে এসে বিয়ে করে নিয়ে গেছে। আকাশ ঢোক গেল। তার নিজেরই তো খারাপ লাগছে, তাহলে অরুণের কেমন লেগেছে? এই জন্য অরুণ গতকাল ওভাবে চলে গেল। অরুণের অনেক মেসেজ সে পেয়েছে আজ সারাদিনে, কিন্তু সিন করেনি। ভীষণ খারাপ লাগছিল। অরুণের কথাগুলোর ভার অনেক বেশি ছিল। আকাশ দ্রুত পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে অরুণের মেসেজ চেক করে। অনেক সরি, ভুল শিকার মেসেজ। এর উপরে একটি মেসেজে চোখ আটকায় আকাশের। আমি সন্ধ্যাকে নিয়ে এভাবে বলতে চাইনি আকাশ, ওটা মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। মাথা ঠিক ছিল না আমার। আমেরিকার ক্ষেত্রে তুই সবসময় আমায় বাধা দিতে বলে অনেক রাগ হয়েছিল, তাই ভুলভাল বলেছি, সরি রে। অনামিকার বিয়ে হয়ে গিয়েছে আকাশ, এটা শুনে আমি আর ওই দেশের মাটিতে পা রাখতে পারিনি। মেসেজটি পড়ে আকাশ থম মেরে দাঁড়িয়ে রইল। আনিকার দিকে তাকিয়ে বলে, তুই জোর করে ধরে বেঁধে বোনকে বিয়ে দিলি নাকি? আনিকা সাথে সাথে উত্তর দিল না। খারাপ লাগছে তার। অনামিকার জন্য নয়, অরুণের জন্য তার ফোন তুলছে না অরুণ। কোথায় সেটাও জানে না। মৃদুস্বরে বলে, অনামিকা নিজের পছন্দেই করেছে। গত 8 মাস আগে ওর সাথে ছেলেটার রিলেশন হয়েছিল। আকাশ অবাক হয়ে বলে, 3 মাসে অরুণকে ভুলে গেলে? এবছরের সেরা জোকস। আনিকা কিছু বলে না। আকাশ আবারও বলে, অরুণ নুড পিক নিয়ে অপরাধ করলে তোর বোন নুড দিয়ে অপরাধ করেছে। অরুণ স্বভাব সুলভ, মেয়েদের সাথে বেশি মিশত। ওপর ওপর গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে মুখে ফেনা তুলত, ভেতর ছিল ফাঁকা। এসব জেনে অনামিকার খারাপ লাগা নর্মাল, ছেড়ে দিতে চাওয়া নর্মাল। অরুণ নুড পিক ভাইরাল করার ভয় দেখিয়েছে, অনামিকাকে ওর কাছে রাখতে চেয়েছে। হয়তো এটাও অপরাধ, কিন্তু মজার ব্যাপার ও ভাইরাল করেনি, বরং অনামিকার সম্মান রাখতে পিকগুলো সে কবেই ডিলিট করেছে। আমি সাক্ষী। গত 11 মাসে ওকে কোনো মেয়ের সাথে ফ্লার্ট করা তো দূর, উল্টো অনামিকার জন্য অপেক্ষা করে গিয়েছে। বিয়ের খবর পেয়ে কষ্ট পেয়ে দেশ ছেড়েছে। আর তোর বোন কি করলো? আনিকার মাথা নিচু। সে নিজেও এসব কিছুই জানতো না। কি বলবে? আকাশ তার ছিল কণ্ঠে বলে, একজনকে নোট পিক সেন্ড করে 3 মাসের মাথায় আরেকজনের গলায় ঝুলে গেল। আসলে তোর বোন অরুণকে ভালোবাসতোই না। যখনই বুঝলো অরুণ ওকে ভালোবাসে, তখনই সুযোগ বুঝে অরুণের জীবন থেকে সরে পড়লো। কারণ সে বুঝে গিয়েছে অরুণ আর যাই করুক তার পিক ভাইরাল করবে না। কিচ্ছু বলার নেই। তবে ভালো হয়েছে, তোর বোনের মতো থার্ড ক্লাস মেয়ে আমার ফ্রেন্ডকে ডিজার্ভ করে না। শুধু তোর বোনকে আমার সামনে পড়তে নিষেধ করিস, নয়তো থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। শেষ কথাটা রেগে বলে আকাশ। এরপর বাড়ির দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, ভেতরে আয়, ফ্রেন্ডরা কখনো পর হয় না, আর মা তোকে ডেকেছে। আনিকা চোখের কোণে জমা পানি মুছে নেয়। একটু হাসলো আকাশের কথায়। আকাশ ভেবেছে অনামিকাকে এসব বলায় আনিকা তাকে ভুল বুঝবে, এজন্যই এমন কথা বলল। অতপর আকাশের পিছু পিছু এগিয়ে যায়। আকাশ বাড়ির ভেতরে এসে আশেপাশে তাকালে সন্ধ্যাকে খুঁজলো। না পেয়ে হতাশ হয়ে নিজের ঘরে চলে যায়। আনিকা আসমানি রনের সাথে কথা বলে। এরপর শিমু, ইরা, সন্ধ্যা আসলে তাদের সাথে কথা বলায় ব্যস্ত হয়। আকাশ ঘরে এসে অরুণের মেসেজটির রিপ্লাই করে, ভেবেছিলাম তোর আর অনামিকার মাঝে মানবাভিমান চলে। তুই অপরাধ করেছিস, অনামিকা শাস্তি দিচ্ছে। তুই মানতে না পারলে অপেক্ষা কর। তাই উল্টাপাল্টা কিছু করতে বাধা দিতাম। যাই হোক, এসব বাদ, বাংলাদেশে আয়। ফর্সা মেয়ে বাদ, সন্ধ্যা মালতীর মতো শ্যামা মেয়ে এনে দিব তোকে, অনেক সুখী হবি। অরুণের ফোন হাতেই ছিল। আকাশের রিপ্লাই পেয়ে জানে পানি এসেছে তার। যা ভুলভাল বলে এসেছে নিশ্চিত ছিল বছরখানেক আকাশ তার সাথে কথা বলবে না তার সাথে। সেখানে একদিন পরেই রিপ্লাই পেয়ে অরুণের চাঁদ হাতে পাওয়ার মতন ফিলিংস হলো। একটু হেসে রিপ্লাই দেয়, তুই চাইলে সন্ধ্যা মালতীকেই নিতে পারিস, তোর আর কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না।
দারুণ না আইডিয়াটা? অরুণের মেসেজটি পড়ে আকাশ রেগেমেগে হাতের ফোন সর্বশক্তি দিয়ে আছড়ে ফেলে। এসব মজা নেওয়া যায় না। কত বড় সাহস তার! সন্ধ্যামালতীকে নিয়ে আবার উল্টাপাল্টা বলে, দাঁত কিরমির করে বিড়বিড়িয়ে বলে, বেয়াদবের বাচ্চা অরুণ, তোকে ছাড়বো না আমি। একবার বাংলাদেশে আয়, বায়ানের সাথে তোরও পাছার ছাল তুলবো আমি। কিছুক্ষণ পর রাগ কমে গেলে এগিয়ে গিয়ে ফোন তুলে দেখলো ফোনের অস্তিত্ব নেই। সন্ধ্যা ফেলেছিল, তবুও শুধু গ্লাস ফেটেছিল। এবার শেষ, একদম গুঁড়ো গুঁড়ো। এর ব্যাটারিও বেঁকে গিয়েছে একদম। আকাশ হতাশ হলো। মনে মনে ভাবলো, ফোন গিয়েছে তো কি হয়েছে, বউ তো ভালো আছে, এতেই শান্তি। গতকাল রাতে ইরাকে নিয়ে কিছু কথা বলার সময় 11 মাস পর উচ্চারণ করেছিল সৌম্য। ইরা অবাক হয়েছিল। সৌম্যকে জিজ্ঞেস করলে সৌম্য কার্জন হলে না গিয়ে গত 11 মাসের সব ঘটনা ইরাকে বলে। শুধু ইরার বাবা মারা যাওয়ার ব্যাপারটা এখনো জানায়নি। সৌম্য অফিস থেকে ফিরেছে রাত 10টায়। আজ ফিরতে লেট হয়ে গিয়েছে। গত 2 দিন ছুটি নিয়েছিল, আজ অফিস ছিল। দরজা খুলে দিয়েছে আসমানি নয়ন। ইরাকে কোথাও দেখেনি সৌম্য, জিজ্ঞেসও করেনি কাউকে। ঘরে এসে গোসল করে নেয়। ক্লান্ত লাগছে, পরনে কালো প্যান্ট, উদাম শরীর। বাসায় থাকা অবস্থায় ছোট থেকে লুঙ্গি পরার অভ্যাস, কিন্তু এবারই একটা লুঙ্গিও নেই বলে সৌম্যর বিরক্ত লাগছে। ইরা ঘরে এসে সৌম্যকে দেখে বলে, তুই কখন এসেছিস? সৌম্য ইরার দিকে তাকালো। ইরার পরনে 3 পিস দেখে ভালো লাগলো তার, কিন্তু ওড়না নেই। সব চুলগুলো অর্ধেক করে দুপাশে রেখেছে। সৌম্য মৃদুস্বরে বলে, এসে গোসল করলাম, তোর ওড়না কোথায়? ইরা এগিয়ে এসে সৌম্যের সামনে দাঁড়িয়ে বলে, পাচ্ছি না, কোথাও হয়তো খুলে পড়েছে। সৌম্য অবাক হয়ে বলে, মানে? ইরা অসহায় কণ্ঠে বলে, এই বাড়িরই কোথাও আছে, খুঁজতে হবে। তাছাড়া ওড়নাগুলো অনেক বড় হয়, স্কার্ফ হলে ভালো হয়। সৌম্য হতাশ চোখে চেয়ে রইল ইরার দিকে। ইরা সৌম্যের হাত ধরে বলে, তুই কি মন খারাপ করেছিস সৌম্য? সৌম্য কিছু বলল না। ইরার হাত থেকে তার হাত ছাড়িয়ে নেয়। ব্যাপারটাই ইরার বুকে চিনচিন করে ওঠে। অসহায় কণ্ঠে ডাকে, সৌম্য। সৌম্য ঘাড় বাঁকিয়ে টেবিলের উপর থেকে একটি কালো টিপের পাতা নিয়ে ইরার চোখের দিকে তাকায়। এটুকুতেই ইরার চোখের কোণে পানি জমেছে। সৌম্য কি বলবে বুঝলো না। ভেতর থেকে একটি টিপ বের করে ইরার কপালের মাঝ বরাবর টিপ পরিয়ে দেয়। সৌম্যর মনে হলো ফর্সা মুখে কপালের মাঝ বরাবর ছোট্ট একটি কালো টিপ ইরার সৌন্দর্য কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। ইরার মুখের দিকে চেয়ে সৌম্য মৃদু হাসল। এরপর টিপের পাতাটি ইরার হাতে দিয়ে তার 2 হাতে রাজলায় ইরার মুখ নিয়ে মৃদু স্বরে বলে, কাঁদছিস কেন? কিছু বলেছি আমি? ইরা উত্তর করে, ভেবেছিলাম তুই রাগ করে আর কথা বলবি না। সৌম্য ইরার দিকে চেয়ে রইল। ইরা আবারও বলে, তুই কি আর জানলি আমার কোলে ছোট্ট টিপ পছন্দ? আমি তো তোকে কখনো বলিনি। সৌম্য উত্তর দেয়, টিপের দোকান দেখলে তোর দৃষ্টি সবসময় কালো টিপের পথে আটকে থাকতো। ইরা অবাক হয়ে বলে, কখন এত খেয়াল করতি আমায়? সৌম্য একটু হেসে বলে, সব সময়। ইরা মন খারাপ করে বলে, সর্বোচ্চ 10 টাকা দাম, তখন কিনে দিতি না কেন? দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, ভীতু ছিলাম তাই। এখন সাহসী হয়েছিস? সৌম্য ডান হাতের 2 আঙুলের সাহায্যে ইরার নাক টেনে বলে, আমি সাহসী হয়েছি কিনা জানি না, তবে তুই আমায় বিয়ে করে ভীতু হয়েছিস, এটা শিওর। অবাক হয়ে বলে, কিভাবে? সৌম্য গম্ভীর গলায় বলে, আমি আসার আগে 3 পিস পরেছিস, সারাদিন তো নিজের পছন্দের পোশাক পরে ঘুরে বেরিয়েছিস। ইরা থতমত খেয়ে তাকায়। ধরা খেয়ে দৃষ্টি এলোমেলো হয়। সৌম্য মৃদু হেসে বলে, একদিনে কিছু করতে বলিনি আমি, ধীরে ধীরে শিখে যাবি ইরাবতী, এত চাপ নিতে হবে না। ইরা আপ্লুত হলো। সৌম্য 2 হাতে ইরার চুলগুলো সামনে থেকে সরিয়ে পিছনে নিয়ে গেল। ইরা লজ্জা পায় একটু, কিন্তু কিছু বলল না। সে যেমন পোশাকি পরুক, সামনে ওড়না, স্কার্ফ বা চুল রাখে সব সময়। সৌম্য ইরার হলুদ ফর্সা গলায় দৃষ্টি রাখে। ডান হাত উঠিয়ে হাতের উল্টো পিঠে আলতো করে বোলায় আর নরম গলায় বলে, যে আমার গলা বড় ভালো লাগছে। ইরার দৃষ্টি নিচু। সৌম্য মৃদু স্বরে বলে, তাকা আমার দিকে। সৌম্যের কথা মেনে চোখ তুলে সৌম্যের দিকে তাকায়। সে ভেবেছিল সৌম্য তার মুখের দিকে তাকিয়ে আছে, তাই তাকেও তাকাতে বলেছে, কিন্তু সৌম্যের দৃষ্টি দেখে ইরা কেঁপে ওঠে। সৌম্য দুষ্টু হেসে বলে, সুন্দর। ইরা 2 হাতে সৌম্যকে আলতো হাতে ধাক্কা দিয়ে মেকি রাগ দেখিয়ে বলে, তুই দিন দিন অসভ্য হয়ে যাচ্ছিস। সৌম্য যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে আছে, দৃষ্টিও এদিক ওদিক হয়নি। ইরা না পেরে উল্টো ঘুরে যেতে নিলে সৌম্য ইরার হাত টেনে ধরে। ইরা
সৌম্যের দিকে তাকায়, ভীষণ লজ্জা পায় সে। এক পর্যায়ে সৌম্য দৃষ্টি থেকে বাঁচতে এগিয়ে এসে সৌম্যকে দুহাতে জাপটে ধরে। সৌম্য হাসলো, দুহাতে ইরাকে জড়িয়ে নিয়ে মাথায় একটা চুমু আঁকে। 11টার পর আকাশ তার ঘর থেকে বেরিয়ে নিচে নামে, আশেপাশে তাকায়। কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে চরম হতাশ হয়। সারাদিন বাড়ি থেকেও ঘর থেকে বের হয়েছিল কয়েকবার, কিন্তু একবারও সন্ধ্যার দেখা পায়নি। কি জ্বালা! বউকে একটা চুমু খেলেই বউ তার গুহায় লুকিয়ে পড়ে। সে কি তার বউকে চুমু খাবে না? এমন হলে তার জীবন চলবে কি করে? আকাশ হতাশ হয়ে সোফায় গিয়ে বসলো। মাকে ডাক দেওয়ার আগে আসমানি নন সাথে শিমুর মা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আকাশ অসহায় কণ্ঠে বলে, মা, আমার বউ কোথায়? আকাশের কথা ধরনে আসমানি নন আর শিমুর মা হেসে ফেলল। শিমুর মা এগিয়ে এসে বলে, তোমার বউ তো রান্নাঘরে। আকাশ সাথে সাথে উঠে দাঁড়ায়, জিজ্ঞেস করে, সত্যি বলছো তো খালা? আসমানি নন হেসে বলে, হ আব্বা, মিথ্যা কইব কেন? আকাশ রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, রান্নাঘরে অনেক গরম, তোমরা এখানে বসে একটু ফ্যানের বাতাস খাও মা। আকাশের কথা শুনে দুবন হাসলো। সন্ধ্যার সব কাজ শেষে দুটো বাটি ধুয়ে তাকের উপর রেখে উল্টো ঘোরার সাথে সাথে আকাশ সন্ধ্যাকে জড়িয়ে ধরে। হঠাৎ এভাবে জড়িয়ে ধরায় সন্ধ্যা ভয় পেয়ে যায়, তবে আকাশ ধরেছে বুঝতে পেরে স্বস্তি পায়। সন্ধ্যার ওনা গলার সাথে খোপা করা চুল আধ খোলা হয়ে আছে। আকাশ সন্ধ্যার গালে একটা চুমু খেয়ে মৃদুস্বরে বলে, আমার শান্তি তুমি। সন্ধ্যা ডান হাত তুলে আকাশের পিঠে রাখে। আকাশ সন্ধ্যাকে জড়িয়ে ধরে রেখে সন্ধ্যার গালে পরপর 5টা চুমু খায়। এরপর সন্ধ্যাকে ছেড়ে দুহাতে সন্ধ্যার মুখ আগলে নিয়ে বলে, কোথায় ছিলে বউ? সন্ধ্যা আকাশের দিকে চেয়ে আছে। সে আজ সারাদিন ইরা আর শিমুর সাথে ছিল। আনিকা এসেছিল, সেও অনেক কথা বলেছে। আনিকা চলে গেলে সন্ধ্যা রান্নাঘরে এসে রান্নার কাজে হেল্প করেছে। আকাশ অসহায় কণ্ঠে বলে, স্পেশাল মিষ্টির অভাবে আমার ডায়াবেটিস ধরবে সন্ধ্যা মালতী, একটু বোঝো বউ। সন্ধ্যা বিস্ময় চোখে তাকায়। আকাশের এসব অদ্ভুত অদ্ভুত কথা শুনে বেচারির মাথা ঘোরে। আকাশ একটু ঝুঁকে সন্ধ্যার ঠোঁটে ঠুপ টুপ করে একটা শুকনো চুমু খায়। এরপর সন্ধ্যার হাত ধরে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। ডাইনিং টেবিলের এখানে এসে আকাশ একটি চেয়ার টেনে বসে। এরপর পাশে চেয়ার টেনে সন্ধ্যাকে টেনে বসায়। আসমান নন আর শিমুর মা সবার জন্য ভাত বেড়েছেন। ইরার মাও টেবিলে বসে পড়েছে। পাশে শিমুর মা, তার পাশে শিমু বসেছে। ইরা উপর থেকে নেমে আসে, দুজন পাশাপাশি বসে। টেবিলের মাথায় সৌম্য, একটু ঘুরে ডান দিকে আকাশ, অর্থাৎ সৌম্যের একদম ডান পাশে বসেছে আকাশ। সৌম্যের বাম পাশে একটু ঘুরে ইরা বসেছে। কেউ কোনো কথা বলল না, সবাই চুপচাপ খাওয়ায় ব্যস্ত হয়। ইরার মা আসমানি নয়নের উদ্দেশ্যে বলে, আসমানি তুমিও বসো। আসমানি নয়ন বলেন, বসতাছি ভাবি, তোমরা খাও। তার দৃষ্টি আকাশের দিকে, প্রায় সবার দৃষ্টি আকাশের দিকে। আকাশ তার পাতের মাছ নিয়ে কাটা বেছে বেছে সন্ধ্যা পুরো প্লেটের চারিদিকে সাজিয়ে দিয়েছে, যেন সন্ধ্যা কোনো বাচ্চা। সন্ধ্যা খাওয়া বাদ দিয়ে তার প্লেটের দিকে হা করে চেয়ে আছে। তার মনে হচ্ছে সে 5 বছরের বাচ্চা। সৌম্য ব্যাপারটি খেয়াল করে একটু হাসলো, অতঃপর বলে, বনু, খেয়ে নে। সন্ধ্যা একটু নড়ে চড়ে বসে। আকাশ একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলে, খাও বউ, মাছ বেছে দিয়েছি বলেই এত লজ্জা পাচ্ছ? লজ্জা রেখে খাও, নয়তো আমি খাওয়ানো স্টার্ট করব, আর আমি খাওয়ালে কিন্তু হাত দিয়ে খাওয়াবো না। সন্ধ্যা দ্রুত ভাত মাখাতে ব্যস্ত হয়। আকাশ হাসলো, এরপর সোজা হয়ে বসে নিজে খাওয়ায় ব্যস্ত হয়। আসমানি নন এগিয়ে এসে আকাশের মাথায় হাত বুলায়। আকাশ ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে চেয়ে মৃদু হেসে বলে, মা, তোমার মাছ দাও, বেছে দিচ্ছি। যতই হোক মা আমার বহুত হিংসুটে। আসমানি নন আকাশের কান টেনে বলে, বেয়াদ্দব ছেলে, আমি আমার জান্নাতরে দেখা হিংসা করুম? আকাশ ভাবলেশীনভাবে ভাত খায়, যেন সে মহা সত্যি কথা বলেছে। আসমানি নন হাসলেন। তার ছেলেটা কত মাস পর এভাবে হাসছে ভেবেই বুকটা প্রশান্তিতে ভরে যায় তার। এরপর এগিয়ে এসে সৌম্যের পাশে দাঁড়ায়। সৌম্যকে জিজ্ঞেস করেন, বাসার মালিককে নিষেধ করছো আব্বা? সৌম্য ছোট করে বলে, এখনো করিনি, আজ করব। আসমানি নন সৌম্যের মাথায় হাত বুলিয়ে বলে, তুমি আমারে মা কইয়া ডাকো না কেন আব্বা? ও বিব্রত বোধ করে। সে মা ডাকতে চাইলেও হঠাৎ করে মা ডাক আসছে না। আকাশ পাশ থেকে বলে, তোমার ছোট ছেলে শরম পায় মা, শরম, কঠিন লজ্জা তার। সৌম্য বিরক্ত হয়ে বলে, তো কি আপনার মতো নির্লজ্জ হব? আকাশ কটমট দৃষ্টিতে চেয়ে বলে, মনে হচ্ছে লজ্জার গোডাউন আছে তোমার কাছে।
সৌম্য চোখ ছোট ছোট করে বলে, অবশ্যই আছে, ঠিক যেমন আপনার কাছে নির্লজ্জতার গোডাউন আছে। আকাশ রেগে বলে, আমি তোমার বড় ভাই। সৌম্য ভাবলেশীন ভাবে বলে, ও মনে ছিল না। দিকে সকলে খাওয়া রেখে অবাক হয়ে আকাশ আর সৌম্যের দিকে চেয়ে আছে। এভাবে কোনো ছেলেদের ঝগড়া করতে দেখেনি বোধহয়। সন্ধ্যারীরা সবচেয়ে বেশি অবাক, বিস্ময়ে দুজনেরই বাহাত মাথায় চলে গিয়েছে। আকাশ দাঁত কিরমির করে তাকায় সৌম্যের দিকে। কি বেয়াদব ভাবা যায়, বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করছে। আকাশের রেগে বাহাতের কনিষ্ঠ আঙুল সৌম্যের দিকে উঁচিয়ে বলে, তোমাকে তো আমি। মাঝখান থেকে আসমানি নন কপাল চাপড়ে বলে, আরে তোমরা দুই ভাই মেয়েদের মতো এইভাবে ঝগড়া করতেছো কেন? আকাশ দাঁত কিরমির করে বলে, মা, তোমার এই ছোট ছেলে 1 নম্বর ঝগড়ুটে। সৌম্য রেগে বলে, আর আপনি ঝগড়ুটের গুরু, আমি কেবল আপনার শিষ্য মাত্র। খেতে খেতে মিটি মিটি হেসে গুনগুন করে গায়, আপনি গুরু, আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। শিমুর গুনগুনিয়ে গাওয়া গান সবার কানে গিয়েছে। আকাশ আর সৌম্য দুজনেই শিমুর দিকে চেয়ে রেগে তাকিয়ে আছে। শিমু আর আকাশ সৌম্যের দিকে তাকালে দুজনের সাথে চোখাচোখি হতেই থতমত খেয়ে যায়। আকাশ বলে, কি বলছিলি? একই সাথে সৌম্য বলে, কি গেছিলে? শিমু আমতা আমতা করে বলে, হঠাৎ মনে পড়লো তাই একটু। আকাশ ধমকে বলে, 1 থাপ্পড়ে গান ভুলিয়ে দেবো তোকে। শিমু ঝাঁকি দিয়ে উঠে। সকলে একে অপরের মুখ চাওয়াচাই করছে। সন্ধ্যারীরা মাথা নিচু করে মিটমিটিয়ে হাসছে। আকাশ সৌম্য দুজনেই ব্যাপারটা খেয়াল করে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, হাসছো কেন? একই সাথে সৌম্য ইরার দিকে চেয়ে চোখ পাকিয়ে বলে, হাসছিস কেন? সন্ধ্যারীরা দুজনেই থতমত খেয়ে তাকায়। আকাশ সৌম্যের দিকে চেয়ে বলে, বারবার তুমি আমার কপি করছো কেন? অবাক হওয়ার ভান করে বলে, আপনার কপি করব আমি? কপি করার মতো ভালো কিছু আছে আপনার মধ্যে? সৌম্যের কথা এবার সন্ধ্যা শব্দহীন তবে বেশ জোরে হাসে। ফলস্বরূপ মুখের খাবার নাকে উঠে যায়, সমানে কাশতে থাকে। আকাশ সৌম্যকে কিছু বলতে গিয়েও সন্ধ্যার অবস্থায় দেখে দ্রুত সন্ধ্যার দিকে ফিরে তাকায়। পানি এগিয়ে দেয় সন্ধ্যার দিকে। সৌম্য উঠতে গিয়েও আকাশকে পানি দিতে দেখে আর উঠল না। আসমানি নর সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে বলে, তোমাকে ঝগড়ার জন্য আমার জান্নাতের এমন হইল, আর একটা কথাও কইবা না কেউ? আকাশ সন্ধ্যাকে পানি খাইয়ে দিয়ে মৃদু স্বরে বলে, ঠিক হয়েছে? সন্ধ্যা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। সৌম্য মাথা নিচু করে খেতে শুরু করলো। ইরা মিটিমিটি হেসে সৌম্যের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, শিমুর গানটা সুন্দর ছিল বল। সৌম্য রেগে তাকায় ইরার দিকে। ইরা মেকি হেসে বলে, তুই অনেক কিউট। কথাটা আকাশ শুনতে পেয়ে ইরার দিকে তাকায়। ইরা আকাশকে তাকাতে দেখে আমতা আমতা করে বলে, আমিও কিউট আকাশ ভাইয়া। সৌম্য রেগে জোরে ধমক দেয়। তুই কি খাবি? সৌম্যের ধমকে সবাই সৌম্যের দিকে তাকায়। সৌম্য বিব্রত বোধ করলো। আকাশ সৌম্যের দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, এমন ষাঁড়ের মতো চেঁচালে ও খাবে কিভাবে? সৌম্য রেগে বলে, আপনাকে ওর কথা ভাবতে হবে না। আকাশ সৌম্যকে কিছু বলল না। ইরার দিকে চেয়ে বলে, ইরা, তুমি তো সন্ধ্যার বড় বোন। কতদিন পর দেখা হয়েছে তোমাদের। সন্ধ্যার সাথে 1 রাত থাকা উচিত তোমার। সন্ধ্যা ভীষণ খুশি হবে তাহলে। সৌম্য কটমট দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। কি বেয়াদব দেখো, তার বউকে তার থেকে আলাদা রাখার কি টেকনিক বের করেছে। আকাশ সৌম্যের দিকে চেয়ে মনে মনে হাসলো। এরপর সন্ধ্যার দিকে চেয়ে বলে, কি বউ, মামা তো বোন প্লাস ভাবির সাথে 1 রাত থাকলে খুশি হবে তো, তাই না? সন্ধ্যা সৌম্যের দিকে তাকালে সৌম্য নিজেকে সামলে নেয়। মৃদু হেসে বলে, এরাজ তোর সাথেই থাকবে বনু। সন্ধ্যা হাসলো, সৌম্যও হাসলো। বনু হাসলে তার আর কি লাগে, কিন্তু বনু হাসার জন্য তো তার বউকে চায়নি। এই আকাশ ভাইয়া কুবুতি দিল, বিরক্ত লাগছে। ইরা হেসে বলে, তাহলে আমি সন্ধ্যা আর শিমু আজ একসাথে থাকবো। ইরার কথায় সবাই হাসলো। এরপর সবাই টুকটাক কথা বলায় ব্যস্ত হয়। আসমানি নন খেতে বসে পড়েছে। আকাশ সৌম্যের দিকে চেয়ে বলে, বেশি কষ্ট হচ্ছে? সৌম্য বিরক্ত হয়ে বলে, দেখুন। আকাশ মাঝখান থেকে বলে, তুমি আবার কি আমাকে দেখাতে চাও? আমি তোমার কিছু দেখতে বিন্দু মাত্র আগ্রহী নই মিস্টার সমন্ধি। এসব দেখা দেখি আমার বোন ইরার জন্য তুলে রাখো। সৌম্য আকাশের দিকে কটমট দৃষ্টিতে চেয়ে বলে, শালা। আকাশ তেজ দেখিয়ে বলে, কি বললে? বড় ভাইকে অসম্মান করছো?
তোমার সাহস তো কম না। সৌম্য মেয়েকে হেসে বলে, আপনাকে ডাকলাম একটা মতো শালা, তো তাই নামে ডাকতেই বেশি ভালো লাগে আমার, বলছেন শালা? সৌম্য কটমট দৃষ্টিতে চেয়ে বলে, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি তোমার সম্বন্ধী, নট শালা। সৌম্য ভাবলেশীন ভাবে বলে, আমার সম্বন্ধী নাম পছন্দ নয়, শালা বেশি পছন্দ। আকাশ দাঁত কিরমির করে তাকায়। সৌম্য মনে মনে হাসে। আকাশ হঠাৎ শব্দ করে বলে, সৌম্য শালা। এতক্ষণ সবাই কথা বলায় ব্যস্ত থাকায় আকাশ আর সৌম্যের কথা সেভাবে শুনতে পায়নি। এবার আকাশ জোরে বলায় সবাই শুনতে পেয়ে আকাশের দিকে তাকায়। আকাশ মৃদু হেসে বলে, শালা ডাকটা আসলে মধুর ডাক, বললেই পরাণ জুড়িয়ে যায়। সম্বন্ধী নামটাকে আবিষ্কার করেছে, পুরাই ফালতু। এত মধুর ডাক শালা রেখে অন্য নাম ডাকতে একদম পানসে লাগে। এরপর সৌম্যের প্লেটের দিকে ভাতের থালা সহ তরকারির বাটি এগিয়ে দিয়ে বলে, সৌম্য শালা, তুমি খাও, পেট ভরে খাও শালা। আর কিছু লাগবে তোমার শালা? সৌম্যের পাতের খাবার শেষ, মুখে খাবার আছে। আকাশের দিকে তাকিয়ে ভাত চিবোচ্ছে, যেন আকাশকেই চিবোচ্ছে। আকাশ পাত্তা দিল না, তার খাওয়া শেষ। হাত ধোয়ার জন্য উঠে বেসিনের দিকে যায়। সবাই অবাক হয়ে চেয়ে আছে, মানে এদের কি করা উচিত? শালা ডাকবে বলে সম্বন্ধী সম্পর্কই অস্বীকার করছে। কপাল চাপড়ায় সকলে। সৌম্য উঠে গিয়ে আকাশের পিছনে দাঁড়ায়, অতঃপর বলে, আপনি আমার বোনকে আরও 1 বছর পাবেন না। আকাশ হাত ধুয়ে উল্টো ঘুরে দাঁড়ায়, সৌম্যের দিকে চোখ ছোট ছোট করে চেয়ে বলে, তোমার বোন কালকে আমার কাছে সুরসুর করে চলে আসবে, আবার চিন্তা বাদ দাও। একটু থেমে মনে মনে হেসে বলে, ইরাকে ছাড়া থাকতে তোমার বেশি কষ্ট হলে আমার রুমে আসো, স্পেশাল তেল আছে, মালিশ করে দিব। যতই হোক আমি সবার বড় ভাই হিসেবে আমার ছোট ভাই বোনদের খুব আদর যত্ন করি, লাগবে তেল মালিশ। সৌম্য কটমট দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ পাত্তা দিল না। সৌম্যকে পাস করে তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, লাগলে চলে এসো। সকলে আকাশের দিকে তাকায়। আসমানি নয়ন ভ্রু কুঁচকে বলে, কি লাগবো আব্বা? আকাশ একটু হেসে বলে, তোমার ছোট ছেলে জানে মা। সৌম্য হাত ধুয়ে তার ঘরের দিকে বড় বড় পা ফেলে যেতে যেতে রেগে বলে, আমি আর এই বাসায় থাকবোই না। সবাই একবার আকাশের দিকে তাকায়, তো একবার সৌম্যের দিকে। আবারও কপাল চাপড়ায় সকলে। এদের নিয়ে আর পারা যাচ্ছে না। শিমু হেসে বলে, আকাশ ভাইয়া আর সৌম্য ভাইয়ার ঝগড়া তো মেয়েদেরকেও হার মানাবে, সেই তো। শিমুর কথায় সবাই হাসলো। পেরিয়েছে 7 দিন। দুপুরের পরপর তখন আকাশের বুকে মেঘ জমতে শুরু করেছে। থেকে থেকে তীব্র বেগে বাতাস বইছে। সমুদ্রের পানিগুলো বাতাসের বেগে উথাল পাথাল হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে এসেছে কক্সবাজারে এই সমুদ্র সৈকতে। মন ভরে আনন্দ করছে, কেউ কেউ অতি উল্লাসে প্রাণ ভরে হাসছে। সমুদ্রের পানিতে নেমে মনের আনন্দে নিজেদের সুখ কুড়িয়ে নিচ্ছে। কিন্তু শান্তি নেই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা সাইফুদ্দিন নয়নের মনে। তার জীবনে 2টো প্রাণ, একজন তার স্ত্রী, আরেকজন তার ছেলে। দুজনেই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঘৃণা করে তাকে। ভুল করে যদি কেউ তাকায়, তবে সে তার স্ত্রী আর ছেলের চোখে তার জন্য শুধু মাত্র ঘৃণা দেখতে পায়, যা তার জীবনের সব সুখ শান্তি কেড়ে নিয়েছে। কোথাও গিয়ে শান্তি পায় না। আর নিজের বাড়িতে থাকলে তার 2টো প্রাণের ঘৃণা ভরা চাহনি দেখে মনে হয় সে এক জাহান্নামে পড়ছে। মানিকে সে প্রথম দেখে ভীষণ পছন্দ করেছিল। এরপর বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করে এনেছিল তার কাছে। কি শান্ত মেয়ে ছিল, সবসময় চোখ নামিয়ে কথা বলতো তার সাথে। এরপর সে আসমানি নয়নকে তার সাথে সহজ হতে শেখায়। তার বন্ধুত্বপূর্ণ আচরণে আসমানি নয়ন সহজ হতে হতে তাকে শাসন পর্যন্ত করেছে। সাইফুদ্দিন নয়ন স্ত্রীর ভালোবাসায় ভরা শাসন মাথা পেয়ে মেনে নিত। ভীষণ শান্তি পেত সে। এরপর তাদের ঘর আলো করে আসলো আকাশ। সেদিন আসমানি তাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, আমি মা হইছি, আমার তো বিশ্বাসই হয় না। আমার ছেলের আমি আকাশের মতো উদার বানামু, ওর নাম আকাশ রাখি। সাইফুদ্দিন নয়ন হেসেছিলেন, স্ত্রীর কপালে চুমু খেয়ে আবদার করেছিলেন, তবে সেই সম্বোধনে একবার আমাকে ডাকো আসমানি। আকাশের আব্বা। সাইফুদ্দিন নয়ন স্ত্রীর সন্তানকে একসাথে বুকে জড়িয়ে নিয়েছিলেন। এরপর আকাশ ধীরে ধীরে বড় হলো। সাইফুদ্দিন নয়ন নিজেই আকাশকে মায়ের নেওটা বানিয়েছিলেন। আকাশ তার মাকে ভালোবাসত। সাইফুদ্দিন
নওয়ান স্ত্রী ছেলের ভালোবাসায় মুগ্ধ হয়ে দেখতেন। আকাশ মাঝে মাঝে রেগে তার মায়ের সাথে উঁচু গলায় কথা বলতে তিনি আকাশকে সেখান থেকে সরিয়ে দিতেন। ভীষণ ভালোবাসে সাইফুদ্দিন নওয়ান তার স্ত্রীকে, কিন্তু সময় আজ কোথায় এনে দাঁড় করিয়েছে তাকে। কথাগুলো ভেবে সাইফুদ্দিন নওয়ানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। হঠাৎ পিছন থেকে একজন বলে ওঠে, নিজের নাম অপরিচিত কণ্ঠে, তাও আবার একদম এরকম সম্বোধন শুনে সাইফুদ্দিন নওয়ান অবাক হয়ে উল্টো ঘুরে তাকায়। তিনজন পুলিশকে দেখে ভদ্রলোক অবাক হয়। কিছু বলার আগেই একটু দূরে আকাশকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। গলার মাঝে কথা আটকে যায়, বুকে চিনচিন ব্যথা করে ওঠে। আকাশ গম্ভীর মুখাবয়বে দাঁড়িয়ে আছে, চোখে মুখে কাঠিন্য। ধীরে ধীরে এগিয়ে এসে বাবার সামনে দাঁড়ায়। বাবার চোখে চোখ রাখে সাইফুদ্দিন নওয়ান। ছেলের চোখে চোখ মেলাতে পারেন না। এই ঘৃণা ভরা চোখ তার শান্তি কেড়ে নেয়। কিন্তু আজ আকাশের চোখ থেকে দৃষ্টি সরালো না। কষ্ট হলেও চেয়ে রইল। এতটা অবাক বোধহয় এর আগে কখনো কখনো হয়নি। ঢোক গেল বেশ কয়েকবার। বহু কষ্টে বলতে চাইল, তুমি। মাঝখান থেকে আকাশ শক্ত গলায় বলে ওঠে, আমি তোমার জেলে যাওয়ার ব্যবস্থা করেছি বাবা, চিন্তা করো না। সবচেয়ে নিম্নমানের জেলটাই তোমার জন্য বরাদ্দ করেছি। এত মানুষকে মেরে আর কত উল্লাস করবে, আর কত মুক্ত বাতাসে উড়বে? এবার নিজের আসল জায়গায় যাও, যা তোমার প্রাপ্য। সাইফুদ্দিন নওয়ানের চোখ জোড়া ভরে উঠল। ছেলের এত তাচ্ছিল্য ভরা কথা বুকে কাটা নেয় বিঁধল। সে সত্যি উল্লাস করে। আকাশ তার বাবার জলে ভরা চোখ দেখে দ্রুত চোখ সরিয়ে নেয়। ঢোক গিলে বলে, দয়া করে এসব মিথ্যা জল চোখে আনবে না। অমানুষদের চোখের জল আজীবন মিথ্যা, তারা অভিনয় পারদর্শী হয়। সাইফুদ্দিন নওয়ানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। নিজের ছেলেকে চিনতে পারে না। বছর ঘুরে এলো, আজ যেন একটু বেশি অচেনা লাগছে আকাশকে। ভাঙা গলায় ডাকলো, আকাশ। আকাশ শুনল না। বাবার ডাক সম্পূর্ণ অগ্রাহ্য করে সাইফুদ্দিন নওয়ানের সামনে থেকে সরে দাঁড়ায়। এরপর পুলিশদের উদ্দেশ্যে বলে, অফিসার, নিয়ে যান ওনাকে। পুলিশ সাইফুদ্দিন নওয়ানের হাতে হাত করা পড়ায় সাইফুদ্দিন নওয়ান অবাক হয়ে ছেলের পানে চেয়ে রইল। আকাশ উল্টো ঘুরে দুহাতে প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে আছে, দৃষ্টি অজানায়। দুজন পুলিশ সাইফুদ্দিন নওয়ানের দুপাশে দাঁড়ায়। এরপর ভদ্রলোক টেনে নিয়ে যেতে থাকে। সাইফুদ্দিন নওয়ান হাঁটলো, তবে একবারও সামনে তাকালো না। ঘাড় বাঁকিয়ে ছেলের পানে তাকিয়ে রইল, যতক্ষণ দেখা যায় চোখের কোণ ঘেঁষে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আকাশকে ডাকতে চাইলেও কয়েকবার, কিন্তু শক্তিতে কুলালো না। আকাশের দৃষ্টি ধসা সমুদ্রের পানে পায়ের জুতো খুলে পানির দিকে এগিয়ে যায়। ধীরে ধীরে হাঁটু সমান পানিতে গিয়ে দাঁড়ায়। প্রায় 20 মিনিট একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। চোখ দুটো লাল। নিজেকে কেন যেন ভীষণ একা লাগছে, শূন্য লাগছে ভীষণ। বিদেশ থেকে ফেরার পর সে যখন প্রথম অফিসে জয়েন করলো, তার বাবা তাকে হাতে কলমে সব শিখিয়েছে। বিভিন্ন দেশে যাওয়া লাগলে আকাশকে খুব কম পাঠাতো। বলতো, আকাশ, তুমি তোমার মায়ের কাছে থাকো, বাইরে আমি সামনে নেব। আকাশ মায়ের কাছে থাকতো। 4 বছরের জন্য আকাশ যখন পড়ার জন্য বিদেশ যায়, যাওয়ার আগে সাইফুদ্দিন নওয়ান বলেছিলেন, আকাশ, তুমি তোমার মার কাছে থাকলে আমি বেশি খুশি হব। আসমানি নওয়ান আকাশের বাবাকে চুপ করিয়ে ছেলেকে পড়াতে বিদেশ পাঠিয়েছিলেন। আকাশ সেদিন তার বাবার কাণ্ডে হেসেছিল। মানুষ ছেলে মেয়েকে নিজের দিকে টানে, কিন্তু তার বাবা সবসময় তাকে তার মায়ের আঁচলের তলায় থাকার জন্য ঠেলত। সে বুঝতো তার বাবা তার মাকে ভীষণ ভালোবাসে, আর সে তার বাবার ছোট্ট প্রাণ। কিন্তু তার মনে প্রশ্ন জাগে, যারা নিরপরাধ নিরীহ নির্দোষ মানুষদের অমানুষের মতো মেরে ফেলে, তারা কি আদৌ ভালোবাসতে পারে? বাবা কি তাকে আর মাকে সত্যি ভালোবেসেছিল, নাকি অভিনয় করতে ভালো লাগতো বলে এমন করত? আকাশের মনে আছে সে 6টি পোড়া লাশের পাশে একটি বাচ্চার কয়লা পেয়েছিল। কি জানি সে কে ছিল। আকাশ তো চেনে না, কিন্তু ওই বাচ্চাটার কি দোষ ছিল? ওই বাচ্চাটার খুনিও তার বাবা। কথাগুলো ভেবে আকাশের দম আটকে আসে। হাঁটু সমান পানিতে হাঁটু গেড়ে বসে। মৃদু বাতাস আকাশের গা ছুঁয়ে যায়। বাতাসের তোড়ে সমুদ্রের পানিতে ঢেউয়ের মাত্রা বাড়ে। পানি ঢেউ একটু পর পর আকাশের কোমরে এসে ধাক্কা খায়। তার দৃষ্টি বাতাসে দুলতে থাকা পানির দিকে। স্বচ্ছ পানিতে তার বাবার কিছুক্ষণ আগের জলে ভরা চোখ দুটো যেন ভাসলো। আকাশ ঢোক গিল। ধীরে ধীরে চোখ জোড়া ঝাপসা হতে থাকে। দুহাতের মাঝে মুখ রেখে চোখ বুজে নেয়। অসহায় কণ্ঠে বিড়বিড় করে, বাবা। আরও একদিন পেরিয়েছে। ঘন জঙ্গল, চারিদিকে শুনশান, নীরব, নিস্তব্ধ। থেকে থেকে দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। শুকনো পাতা মারিয়ে দৃঢ় পায়ে হেঁটে যাচ্ছে একজোড়া পা।
মুখে মাস্ক, ডান হাতে পিস্তল, বাঁ হাতে ছুরি, চোখে মুখে কাঠিন্য। পিছন পিছন বায়ান ভীতু হয়ে ধীরে ধীরে হাঁটছে। একটু পরপর আশেপাশে তাকালে তার গা কাটা দিয়ে ওঠে, কিন্তু থেমে গেলে স্যার তাকে গুলি করে খুলি উড়িয়ে দিবে। হঠাৎই সামনে একটু আলোর দেখা পেয়ে বায়ান সামনে দৌড় দেয়, চেঁচিয়ে বলে, স্যার আলো পেয়েছি, আলো পেয়েছি। আকাশ রেগে বলে, একটা বাজে বকলে আগে তোমার গলা কাটবো। বায়ান চুপসে যায়। আকাশের পা থেমে নেই, বায়ানও আকাশের পাশে হাঁটছে। আরো কিছু দূর গেলে বায়ানের কানে কারো গোঙানির আওয়াজ ভেসে আসে। বায়ান ঢোক গিল মিনমিন করে বলে, স্যার আপনি কি ভূত ধরার এক্সপেরিমেন্ট করতে এসেছেন? আকাশ থেমে যায়, রেগে তাকায় বায়ানের দিকে। একটু একটু অন্ধকারে আকাশের চোখ দুটো শুধু দেখা গেল। বায়ান ঢোক গিলে বলে, স্যার আমার মনে হচ্ছে ভূতের এক্সপেরিমেন্ট করতে এসে আপনাকেই ভূতে ধরেছে। কথাটা বলতেই আকাশ বাঁ হাতের ছুরি বায়ানের গলায় ঠেকায়। বায়ান চোখ বড় বড় করে তাকায়। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, মরার শখ জেগেছে, এজন্য ফালতু কথা বন্ধ করছো না, তাই না? বায়ান কাঁদো কাঁদো মুখ করে বলে, না না স্যার, আর কিছু বলবো না, আমাকে ছেড়ে দিন স্যার। বায়ানকে ছেড়ে আবারও হাঁটতে শুরু করে। পায়ের গতি বাড়িয়েছে, হঠাৎ দাঁড়িয়ে যায়। আকাশ সাথে বায়ানও দাঁড়ায়। এখানে একটা ছোট লাইট জ্বালানো, আলো খুবই অল্প, কিন্তু সামনে দুটো গাছে দুজন মানুষ বাঁধা। বায়ান জিজ্ঞেস করে, ওরা কারা স্যার? আকাশ বিরক্ত হয়ে বলে, তোমার শ্বশুর। বায়ান মাথা চুলকে বলে, আমি তো একটাও বিয়ে করলাম না, এর মধ্যেই দুটো শ্বশুর হয়ে গেল। আকাশ রেগে তাকালে বায়ান চুপসে গিয়ে বলে, সরি স্যার, আপনি যখন বলেছেন তখন ওরাই আমার শ্বশুরই হবে। আকাশ বায়ানের কথা কানে নিল না। লোক দুটোর হাত পা মুখ সব বাঁধা, শুধু চোখ দুটো খোলা, মুখে ভীতি। আকাশ ডান হাতের পিস্তল বাঁ হাতে নিল, এরপর মুখ থেকে মাস্ক খুলে ফেলে দেয়। লোক দুটো আকাশের মুখ দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ ডান হাতে ছুরি নিয়ে বাঁ হাতে পিস্তল ধরে শক্ত করে কয়েকবার এপাশ ওপাশ ঘুরে ঘুরে হাঁটে। লোক দুটো ছটফট করে। আকাশ হাঁটতে হাঁটতে চারদিকে ঘোরায় কয়েকবার। এরপর হঠাৎই ঝড়ের বেগে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে। একটি লোকের পায়ের গিরার একটু উপরে ছুরি কেড়ে দেয়। লোকটি বোধহয় গগনবিদারী চিৎকার দিয়েছে, কিন্তু মুখ বাঁধা থাকায় শুধু শব্দ বের হলো। বায়ান ভীত চোখে চেয়ে আছে। আকাশ লোকটির পায়ে গেড়ে দেয়া ছুরি সর্বশক্তি দিয়ে ঘোরায় কয়েকবার। লোকটি গলা কাটা মুরগি নেয়, ছটফটাতে চাইলেও পারল না বাধা থাকায়। আকাশ উঠে দাঁড়ায়। লোকটির পায়ে গেড়ে রাখা খাড়া ছুরির উপর আকাশ তার বাম পা রাখে। এরপর আকাশ লোকটির দিকে তাকায়, ঠান্ডা গলায় বলে, তোদের যত নৃশংসভাবে মারি না কেন, আমার মনের জ্বালা মিটবে না। কথাটা বলেই লোকটির অপর পায়ে পরপর পুরো 6টি গুলি করে দেয়। কথাগুলো বলে বায়ান ঢোক গেল। নিয়াজ চিন্তিত মুখে বায়ানের দিকে চেয়ে আছে। বায়ানের প্রেশার হাই হয়ে গিয়েছিল, এজন্য মূলত আকাশ তার কাছে বায়ানকে এনেছে কিছুক্ষণ আগে। নিয়াজ বুঝেছে বায়ান কিছু দেখে ভয় পেয়ে এই অবস্থা হয়েছে। আজ সন্ধ্যার পরপর আকাশ বায়ানকে নিয়ে কোথায় যেন গিয়েছিল। সেখানে গিয়ে আকাশ কাহিনী ঘটিয়েছে। বায়ানের বলা এটুকু কাহিনী শুনে নিয়াজ বিরক্ত হয়ে বলে, তোমার তো দেখছি হার্ট খুব দুর্বল, এতটুকুতে হার্ট অ্যাটাক করতে নিচ্ছিলে? বায়ান ঢোক গিলে বলে, না স্যার, এটুকু নয়, আরও আছে। আপনাকে তো আমি মাত্র ডেমো ক্লাসের কথা বললাম। নিয়াজ ভ্রু কুচকে বলে, তাহলে বাকিগুলোও বলো। বায়ান ঢোক গিলে বলে, এসব বললে সত্যিই আমি হার্ট অ্যাটাক করব, আর বলতে পারবো না স্যার। নিয়াজ কিছু বলল না। বায়ান হঠাৎ বলে ওঠে, জানেন স্যার, আপনার বন্ধু ওই লোক দুটোর ভবিষ্যৎ কেটে ফেলেছে। কথাটা শুনে নিয়াজ কেসে ওঠে, অতঃপর বলে, আকাশ আমার বন্ধু নয়। বায়ান কিছু বলল না। এদের ভেতরকার খবর সে জানে, এত বছর থেকে দেখছে, বুঝবে না? কেউ মুখে স্বীকার করে না। রাত 12টার কাছাকাছি আকাশ দরজা ঠেলে কেবিনের ভেতর প্রবেশ করলে নিয়াজ তাকায়। বায়ান আকাশকে দেখে ঢোক গেল। আকাশের পায়ে পাঞ্জাবির উপর একটা পাতলা কাপড় জড়িয়েছে, চাদরের মতো করে এগিয়ে এসে বায়ানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, এখন কি অবস্থা তোমার? বায়ান ঢোক গিলে, কথা বের হচ্ছে না তার। আকাশ বায়ানকে চুপ দেখে ধমকে বলে, কি প্রবলেম তোমার? কথা বলছো না কেন? থাপ্পড় খেতে চাইছো? নিয়াজ উঠে দাঁড়িয়ে বলে, বাদ দাও, ও ভয় পাচ্ছে, হার্ট দুর্বল। কিন্তু তুমি নাকি সেই লোক দুটোর ভবিষ্যৎ কেটে নিয়েছো।
আকাশ হাতের ব্যাগের ভেতর থেকে সাদা পাঞ্জাবি প্যান্ট বের করে বলে। হুম। নিয়াজ অবাক হয়ে বলে। লোক দুটো ভবিষ্যৎ এভাবে কেটে নিলে? আকাশ আবারও ছোট করে বলে। হুম। নিয়াজ আগের চেয়েও অবাক হয়ে বলে, কিভাবে করলে এই কাজ? আকাশ বিরক্ত চোখে তাকায় বাঁ হাতে ডান হাতের পাঞ্জাবির হাতা গোটাতে এগিয়ে আসে আর গম্ভীর গলায় বলে, এসো তোমাকে প্র্যাকটিক্যালি করে বুঝিয়ে দিচ্ছি। নিয়াজ দ্রুত দুপা পিছিয়ে গিয়ে বলে, এই না, দূরে থাকো। মুখ টিপে হাসে আকাশ। বিরক্ত হয় পাঞ্জাবির উপর থেকে চাদর সরিয়ে নিলে রক্তে লাল রঞ্জিত পাঞ্জাবি উন্মুক্ত হয়। নিয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকায় ঢোক গিলে বলে,